হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো। আর সকাল সকাল 7টার মধ্যে কাজ সেরে আমি স্নান করে রেডি হয়ে গেছি। এবার যাবো উপরে ঠাকুর ঘরে। তো চলো যাওয়া যাক। ওপরে ঠাকুর ঘরে এসে মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি। এই যে পঞ্চপ্রদীপটা বড়টা, যেটা সলতে করে সাজিয়ে নিয়েছি। এখানে ঠাকুরমশাইয়ের সিদেটা সাজিয়ে নিয়েছি, ফল ঠল খেজুর বার করে নিয়েছি, ওখানে মিছরি বাটার মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়ে এবার বসে পড়েছি ভোগ রান্নার কাজে। কারণ ভোগটা সবার আগে আমায় রেডি করতে হবে। তো এখানে যে খিচুড়ি হবে তার জন্য এখানে আমি 500 মতন মুগ ডাল আগে শুকনো কড়াইতে আমি নেড়ে নিচ্ছি। 400 মতন গোবিন্দভোগ চাল আছে আর 500 ডাল আছে। তো এটাকে ভেজে নিয়ে এবার আলু যে ভাজবো সেটার জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দেব। প্রথমে আলুটা এখানে কড়াইতে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু এটা একটু হালকা মোটা গোল গোল করে কাটা রয়েছে, তাই এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। নিয়ে তারপরে আমি ভাজতে বসবো। তো মোটামুটি ভোগ তো অনেকগুলোই হওয়ার আছে, আর এখন ঘড়িতে বাজতে যায় প্রায় 7:30। তো প্রথমে আমি ভোগটা রান্না করে নেব। তো প্রথমে এটা সিদ্ধ হয়ে গেলে আলুটা ভাজবো। আর আলুটা ভাজার জন্য এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আলুগুলো দিয়ে এবার ভেজে নেব। যেহেতু ভোগটা অনেকগুলোই হওয়ার আছে, 5 রকমের ভাজা হবে, কাটোয়ারাটার চচ্চড়ি হবে, পায়েস হবে, খিচুড়ি হবে, অনেকগুলোই আছে। আর একটাই এরকম উনুন, তো টাইম লাগবে। তাই প্রথমে ভাবলাম আগে ভোগ রান্নাটা করে নিই, দিয়ে তারপর বাকি যেটুকুনি ঠাকুরের জোগাড় বাকি আছে সেটুকুনিও করব। আর আজকে সমস্ত রান্নাটা আমি সর্ষের তেলে করতে চলেছি, আরও যাতে টেস্ট হয় ভোগটা। এমনি ঠাকুরের নামে ভোগ মানে টেস্ট হবেই, আর সর্ষের তেলে করলে তো দেখতেই নেই, ভাজাভুজি সব কিছু চচ্চড়ি আলাদাই খেতে লাগবে। আর মুগের ডালটা যে ভাজলাম না, সেটা গোবিন্দভোগ চালের সাথে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে। এমনি খিচুড়ি হতে একটু টাইম লাগে, কিন্তু গোবিন্দভোগ চাল হয়তো অতটা টাইম লাগবে না, তাও ভিজিয়ে রাখলাম যাতে খিচুড়িটা আরও তাড়াতাড়ি নেমে যায়। তো আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি পটলটা ভাজা বসিয়েছি। আর আগে থেকে দেখাইনি বা বলে রাখিনি, পটল কুমড়ো বেগুন এগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, যাতে এগুলো নুনটা ভালো করে ঢোকে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। এখানে বেশি পটল ভাজছি না, কারণ কেউ খাবে কি না খাবে ভোগের কোনো ঠিক নেই। রান্না তো ঘরের সবের হচ্ছেই। আর এদিকে দেখিয়ে রাখি এই যে চচ্চড়ি হবে সেটার এটা জোগাড়। তো এটা পটলটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি চিচিঙে গোল গোল করে কেটে রেখেছিলাম নুন মাখিয়ে, সেটাও ভেজে নিচ্ছি। অল্প অল্পই ভাজা করছি, কিন্তু আলু আর বেগুন ভাজাটা একটু যাতে বেশি করছি, কারণ ওটাই অনেক সময় লোক মানে বাড়ির সবাই খেতে বেশি পছন্দ করে। বাকি পটল চিচিঙে কুমড়ো এগুলো খুব একটা কেউ খেতে পছন্দ করে না। আর কুমড়োটা আমি সবার লাস্টে ভাজবো, কারণ কুমড়োটা নুন মাখিয়ে রেখেছি যাতে একটু মজুক, কোটা মজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এটা ভাজার পর এখানে যে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এবার ভেজে নিচ্ছি। বেগুনগুলো না এরকম সাইজেরই ছিল আর বোটা সমেত ছিল, তাই ভাবলাম গোল গোল করে সেই খুদি খুদি হয়ে যাবে, তার থেকে এরকম লম্বা লম্বা করে ভেজে নিই। তো বেগুনটা ভাজার পর অনেকটা তেল ছিল, সেই তেলে এখানে আমি বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িটা পড়বে চচ্চড়িতে। তো অনেকটা তেল ছিল বলে এই তেলেই ভাবলাম বড়িটা ভালো করে সুন্দর ভাজা হয়ে যাবে। আর চচ্চড়িতে একটু বড়ি ফড়ি দিলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি 1 প্যাকেট বড়িও আনিয়ে রেখেছিলাম। এই বড়িটা হয়ে গেলে এবারে বসিয়ে দেবো পায়েস, কারণ সব থেকে বেশি টাইম তো পায়েসটাতেই লাগবে, তাই কি না? তো এখানে দুধটা ভালো করে জাল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। আর এখানে যে গোবিন্দভোগ চাল 100 মতন চাল আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর আমার এখানে 1.5 লিটার দুধ আছে। পায়েসটা যদি পায়েসের মতন করতে হয় না, আমার মা সবসময় বলতো দুধটা যেন বেশি থাকে। তাই এখানে আমি 100 চালের জন্য 1.5 কিলো দুধ নিয়েছি। 100 চাল অনেকে 1 কিলো দুধ দেয়, আমি 1.5 কিলো দুধ দিয়েছি। আর দুধটা ফুটে আসতেই ভালো করে এখানে চালটা আমি সবটুকুন দিয়ে দিলাম। তো 100 চালে 1 কিলো দুধ দেওয়া যেতেই পারে, কিন্তু পায়েসটা যদি পায়েসের মতন ঘন আর রাবড়ি মতন খেতে ইচ্ছা করে, আমি বলবো একটু দুধ বেশি দিতে, অন্তত 500 হলেও দুধ বেশি দিতে। আর ঠাকুরের ভোগ বলে কথা, সবাইকে তো একটু করে পায়েসটা দিতে হবে, তাই জন্য আমি এখানে 1.5 কিলো দুধ ইউজ করেছি। আরও যেটা ইউজ করব আমি 100 গ্রাম আমুল দুধ।
সেটা আমি যদিও লাস্টে দেবো, অল্প একটু উষ্ণ দুধ আমি তুলে রেখেছি, সেই দুধটাতে আমি গুলে রেখে দেবো, দেন ওটা পায়েসটা লাস্ট এতে দেবো। আর এখানে পায়েসটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে গেছে, আমি মায়ের সাথে নেড়ে নেড়ে দেখছি যে চালটা সিদ্ধ হতে কতটা বাকি আছে। আর পায়েসের তো একটা জিনিসই সবসময় অনবরত নাড়তে হয়, নাহলে নিচে ধরে যাওয়ার চান্স থাকে। আর মিষ্টি পড়ে গেলে তো আরোই নাড়তে হয়, কারণ আমার এরকম অনেকবার আমি হয়েছে যে মিষ্টি দিয়েছি, দিয়ে অল্প নাড়িয়ে রেখে দিয়েছি আর তলায় পায়েস বসে গেছে। আর আজকে ভোগের পায়েস, কোনো রকমভাবে এটাকে পোড়ালে হবে না, এটা পুরো নিখুঁত হতে হবে। তাই কন্টিনিউ আমি এরকম তাকিয়ে বসে আছি আর নাড়িয়েই যাচ্ছি খুন্তিটা, যাতে পায়েসটা নিচে না ধরে যায়। আর 100 চালের পায়েস মানে অনেকটাই, আর এতটা দুধ পড়েছে, তাই জন্য আমি এই গামলাটাই নিয়েছি সবথেকে ভালো পায়েস করার জন্য, আর এটাতেই পায়েস করে থাকি। তো চাল এখানে আমার সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ পর। এখানে এবার আমি দিয়ে দেবো বাতাসা। চালটা মনে হচ্ছে যে মানে তোমাদের ফাস্ট ফরওয়ার্ডে মনে হচ্ছে, কিন্তু এটা হতে অনেক টাইম লেগেছিলো। আর এখানে আমি ইউজ করেছি প্রায় 500 গাই বাতাসা। আমি কোনো রকম চিনি বা কিছু ইউজ করব না মিষ্টির জন্য, সম্পূর্ণ মিষ্টিটা হবে বাতাসায়। এখন তো গুড় সেরকম ভালো পাচ্ছিলাম না, তাই লাল বাতাসাই আনা হয়েছে, যাতে পায়েসের একটা সুন্দর মিষ্টি কালার আসে লালটা। আমার না সাদা পায়েসটা কেমন জানি লাগে, পায়েসে যেমন একটু গুড় দিলে বা এরকম বাতাসা দিলে যে কালারটা আসে না, আমার সত্যি সেটা খুব ভালো লাগে। তো এই পজিশানে এবার বড় তো আমি নাড়িয়ে গেছি খুন্তি, যাতে পায়েসটা নিচে একটুও না বসে যায়, কারণ বাতাসা দিয়ে এরকম চাল সিদ্ধ হয়ে গেছে, এবার না নাড়ালে নিচে বসে যাওয়ার চান্স থাকে। আর কাজু কিশমিশটা আমি লাস্টে ওপর থেকে ছড়িয়ে দেবো, কারণ অনেক সময় হয় কিশমিশটা টক থাকলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। কাজু কিশমিশটা অল্প দেবো আর অল্প রেখে দেবো, ম্যাক্সিমামটা আমি পরেই দেবো। তো পায়েসটা হয়ে গেছে, চলো এটা নামিয়ে নিই। নামিয়ে নিয়ে এবার তাড়াহুড়ো করছিলাম, তাই অনেক ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমি অলরেডি পায়েসটা নামিয়ে নিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। চচ্চড়িটাতে কিছুই না, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ফোড়ন দিয়েছিলাম, আর তেলের মধ্যে ভালো করে সব সবজিগুলো ভেজে নিয়ে তারপরে আমি এখানে একটু আদা থেতো করে দিয়েছিলাম, আর জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যেমন পড়ে, আর লাস্টে কষানোর সময় দিয়ে দিলাম বেগুন, কারণ বেগুন তো এমনিই নেতিয়ে যায় তাড়াতাড়ি দিলে। আর এখানে ভালো করে এগুলো কষিয়ে নিয়ে এবার শাকটাকে ধুয়ে এনে রাখা ছিল, সেই শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে চচ্চড়িটা করে নেব। তো এটা অনেকক্ষণ পরের একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের। এখানে সম্পূর্ণ সব ফুল মালা এসে গেছিলো সাজানোর, আমি এখানে ভালো করে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে। আর এখানে মোটামুটি ভোগও সব দিয়ে দিয়েছি, আর এখানে ফলটাকেও কেটে নিয়েছি। এই যে চচ্চড়িটা হয়ে নামিয়েও নিয়েছি, বুঝতে পারছো যেটা অনেক পরের, মানে অনেকক্ষণ পরের বাদের ভিডিও। আর ওখানে গামলায় ঠাকুরকে সুন্দর করে পায়েস দিয়ে দিয়েছি, ওই গামলাটা তো ধরে আর দিতে বসাতে পারবো না, তাই একটা পিতলের গামলায় ভালো করে নামিয়ে নিয়েছি পায়েসটা। আর এই যে খিচুড়ি, এটা অনেক পুজো শুরু হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত, সব ভোগ ঠোগ হয়ে গেছিলো, তারপরে সাজিয়ে গুছিয়ে একদম ফাইনাল তোমাদের আমি দেখাচ্ছি। আর এই যে আমার যোগ্য দাদা, সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি, দেখো তো কেমন লাগছে। দিয়ে নিচে নিজে এসে রেডি হয়ে গেছি, কারণ ঠাকুরমশাই আসতে চলেছে, 1টা বাজতে যায়, 12টায় আসার কথা ছিল, আর এখন বাজে ঘড়িতে 1টা, আর হয়তো 5-10 মিনিটেই আসবে। তাই আমি ঠাকুর ঘরে সমস্ত কাজ করে নিচে চলে এসেছি রেডি হতে। আর আজকে দেখছো আমার এই ঘরের ঠাকুরকে, আর এখানেও আমি যে জগন্নাথ আমার ঘরে রুমে রাখা থাকে, সেই জগন্নাথকেও আমি আজকে মালা দিয়েছি। আমি একটু বেশি করে ওই জন্য মালা নিয়েছি, এতে সবাইকে দিতে পারি। তো চলো ওপরে ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু করে দিয়েছেন। আর আমার প্রত্যেকবারের আবদার থাকে ব্রাহ্মণকে দিয়ে শিবকে একটু অভিষেক করানোর, এখন তিনি সেটাই করছেন। আর উনি আমার সমস্ত কথা মেনে সমস্ত করে, মানে ছোট পঞ্চপ্রদীপেও যেমন উনি আরতি করে, আবার বড় ঝাড় প্রদীপটাও যে পঞ্চপ্রদীপটা আমি সাজিয়ে রাখি সেটা দিয়েও উনি আরতি করে। উনি বলেন যে তুমি মন ভরে ভক্তি ভরে সব কিছু জোগাড় করেছো, আর আমি সেটা করব না। তাই এখানে আমার মানে যে আবদারগুলো আমি ওনাকে রাখি সেগুলো উনি করে। আর এখানে শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর পুজো শুরু করে দিয়েছিলেন। এটা অনেক পরের, মানে পুজোয় বসেছিলাম, তো আমার ঠিক মন চাইছিল না সব কিছু ক্যামেরা করতে, কিন্তু আবার লাস্টে একটু মনে হলো তাই করলাম। আর এখানে হোম শুরু করে দিয়েছেন উনি, হোম হচ্ছে, হোমটা হোক। মোটামুটি পুজোতে এবার শেষের পথেই হোমটা হবে, তারপর আরতি করবে, ব্যাস পুজো শেষ।
ও না, পুজো শেষ হবে কী করে, আরতি ফারতি করার পর তো আমি পুষ্পাঞ্জলি দেবো, কারণ আমি তো আজকে উপোস রেখেছি না। প্রত্যেক বছর আমিই পুজোয় যেহেতু বসি সব কিছু, তাই আমিই উপোসটা রাখি, আর আমিই ওই জন্য অঞ্জলিটা দিই। দেওয়ার পর আমার উপোস ভাঙবে। আর আজকে কেন না মনটা খুব এত শান্তি লাগছে না, ভিতর থেকে আমার যেন আজকে খুব মানে একটা শান্তি অনুভব করছি। এই যে সমস্ত কিছু পুজোর জোগাড় নিজের হাতে করা, ঠাকুর সাজানো, ভোগ রান্না করা, পুজোয় কন্টিনিউ সামনে বসে থাকা, এই যে পুজো দেখা, আমার এগুলো খুব ভীষণ ভালো লাগে। আমার বলছি না, আমার আজকে আলাদাই একটা মানে বলে না মানসিক শান্তি একটা, যে আমার সত্যি সেটা আজকে খুব পেয়েছিলাম আমি এই পুজোয় বসে। তো যাই হোক, হয়তো ভগবান চেয়েছিল বলেই আজকে আমি তার জন্য এত কিছু বলতে তার জন্য যতই করি খুবই কম, নিজের সামান্য মতন সাধ্য মতন আয়োজন করতে পেরেছিলাম, চেয়েছিল বলেই বাবা হয়তো। আর এখানে সবশেষে এই যে পঞ্চপ্রদীপটা দিয়ে উনি আরতি করছে। হোম তো প্রায় শেষ হয়েই গেছে, এই যে ছোটো পঞ্চপ্রদীপও উনি আরতি করেছে, আমি দেখিয়ে দিলাম। আর এত হাওয়া চলছিল না, আর এই যে প্রদীপটার জন্য এরকম দপদপ দপদপ করছিল, কিছু প্রদীপ নিভেও গেছে, কিন্তু যখন আরতি করার সময় আগে জ্বালা হয়েছিল সমস্তটা জ্বলছিল। আর আমার এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। তো এবার পুজো শেষ, সব শেষে এবার দুধ গঙ্গা জল সব দিয়ে হোমটাকে ঠান্ডা করা হচ্ছে। হোমে যা যা দেওয়ার নিয়ম, কলা মিষ্টি সব দিয়ে দিয়েছে, দুধটাও দিয়ে দিয়েছে, এখানে গঙ্গা জল দিয়ে হোমটাকে শান্ত করা হচ্ছে। এবার হোমের টিপ বানাবে উনি, দিলেই পুজো শেষ। তো এটাই ছিল আজকের ব্লগটা। জানিও কেমন লাগলো তোমাদের, আর কার কার বাড়িতে পুজো হলো সেটাও জানিও। তো চলো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে।